দেখলে আমি কি সুন্দর বুদ্ধি করে ৯ রকম রান্নাবান্না করার জন্য ৯টা উনুন বানিয়ে ফেললাম। আমাদের আর বারবার উনুন ভেঙে নতুন নতুন উনুন তৈরি করে বিভিন্ন রকম রান্নাবান্না করতে হবে না। আসলে বাড়ির উঠানে একসাথে পাশাপাশি ৯ রকম জয়েন্ট চুলার ব্যবস্থা করা হয়। উঠানে এরকম ৯টা চুলা দেখে সুমনা খুবই খুশি হয়, কারণ তার মাথায় কোনোদিনও এরকম বুদ্ধি আসেনি। সে সবসময় উনুন ভেঙে ভেঙে নতুন উনুন তৈরি করে রান্না করে। কিন্তু দীপিকা নতুন বিয়ে হয়ে এসে ৯ রকমের চুলার ব্যবস্থা করে ফেলে। আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে। দূর, আমার আর এরকম উনুনে রান্নাবান্না করতে ভালো লাগে না। সুমনার শ্বশুরবাড়িতে আলাদা করে কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই। তাকে উঠানের মধ্যে বসেই নিত্য নতুন মাটি দিয়ে উনুন বানিয়ে রান্নাবান্না করতে হয়। কারণ তাদের যেহেতু উঠানেই রান্না করার ব্যবস্থা, তাই সবসময় দমকা হাওয়ায় মাটি দিয়ে তৈরি উনুন ভেঙে যায়। কখনো বা বৃষ্টির জন্য উনুন ভেঙে নষ্ট হয়ে যায়, তাই সুমনার রান্নাবান্না করতে খুব সমস্যা হয়। তার উপর সুমনার শ্বশুরবাড়িতে রান্নাবান্না নিয়ে নানান নাটক আছে, কারণ তারা আমিষ উনুনে রান্না করা নিরামিষ খাবার খায় না। মাছ মাংস রান্না হওয়ার পর সুমনাকে উনুন ধুয়ে পরিষ্কার করতে হয় এবং তাতে আবার নতুন করে নিরামিষ রান্না করতে হয়। এভাবেই বারবার উনুন ধুতে গিয়ে সেই উনুন ২-১ দিনের মধ্যেই ভেঙে একাকার হয়ে যায়। আমার আর ভালো লাগে না। নতুন উনুন বানাও, তার উপর মাটির উনুনে বিভিন্ন রকম রান্না বান্না করো। বারবার উনুন ধুতে গিয়ে উনুন ভেঙে যাবে, মাটিতে হাত দিয়ে আবার নতুন করে উনুন তৈরি করো। উফ বাবারে বাবা, কি কষ্ট! এত কষ্ট করে রান্না করা যায় নাকি? একা হাতে আর কতদিন রান্না করব কি জানি। এভাবেই রান্নাবান্না হয়ে যাওয়ার পর সুমনা সবাইকে খাবার পরিবেশন করে। এরই মধ্যে সুমনার ছোট দেওর প্রীতমের বিয়ের কথা বলা হয়, যা শুনে সুমনা মনে মনে খুব খুশি হয়। কারণ সে ভাবে তাকে আর বাইরে বসে কষ্ট করে একা একা রান্না করতে হবে না। তার ছোট যা চলে আসলে তারা দুজনে একসঙ্গে বাইরে বসে রান্না করবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রীতমের সাথে দীপিকার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর দীপিকা যখন প্রথম রান্নাবান্না করার জন্য বাড়ির উঠানে যায়, তখন কি দিদি, উঠানে রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবস্থা কোথায়? আমি যদি জানতাম এই বাড়ির এরকম দুর্দশা, তাহলে আমি কখনোই বাড়িতে বিয়ে করতাম না। চুপ করো দীপিকা, সবে মাত্র একদিন হয়েছে তুমি বিয়ে করে এখানে এসেছো। তুমি কিন্তু এখনই এসব কথা বলো না। শাশুড়ি মা যদি শুনতে পায় তাহলে কিন্তু রেগে যাবে। রেগে গেলে রেগে যাবে, এরকম ফাঁকা উঠানে বসে রান্না করতে হবে, তার উপর গ্যাস ওভেনেরও কোনো ব্যবস্থা নেই। আমি তো ভুল কিছু বলিনি। আচ্ছা ছাড়ো, এসব কথা বাদ দাও। এখন রান্না করব কোথায় বলো? আমি এখনই তোমাকে মাটি দিয়ে উনুনের ব্যবস্থা করে দিচ্ছি, তারপর সেখানেই তুমি আমাদের জন্য রান্না করবে। সুমনার কথা শুনে দীপিকা একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে সুমনা তাড়াতাড়ি করে দীপিকার জন্য মাটির উনুনের ব্যবস্থা করে দেয়, কিন্তু সেই মাটির উনুন তখনও পর্যন্ত কাঁচা থাকে। তাই দীপিকা যখন সেই উনুনে রান্না করতে শুরু করে, তখনই সেই মাটির উনুন একেবারে ভেঙে দুটুকরো হয়ে যায়, যা দেখে দীপিকা এবং সুমনা খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবারে বাবা, একটা বড় বিপদ হওয়া থেকে বেঁচে গেলাম। এই মাটির উনুন এখনো পর্যন্ত কাঁচা আছে, এভাবে রান্না করা যায় নাকি? কেমন ভাবে উনুনটা ভেঙে গেল দেখেছো? তাই তো দেখছি, এখনো সবেমাত্র ভাত আর ডাল রান্না হয়েছে, কিন্তু মাছের ঝোল বানানোর সময় কিভাবে যে চুলাটা ভেঙে গেল বুঝতে পারছি না। এবার বাদবাকি রান্নাগুলো হবে কি করে? ওদিকে তাদের শাশুড়ি মা সাবিত্রী দেবী ২ বৌমাকে ঘরে ডেকে পাঠায়। রান্না বান্না করতে এত সময় লাগছে কেন? একটু পরেই তো প্রতিবেশীরা সবাই চলে আসবে। ওদেরকে ৯ রকমের ভালো ভালো খাবার দাবার খাওয়াতে হবে, কিন্তু রান্না বান্না করতে এত সময় লাগালে হবে? নতুন বৌমা, তুমি কি কিছুই রান্না বান্না করতে পারো না নাকি? হ্যাঁ মা, রান্না বান্না করতে পারবো না কেন? কিন্তু ওরকম একটা উনুনে ৯ রকমের রান্না বান্না করা যায় নাকি? আপনি আমাকে ডাল, ভাত, মাছের ঝোল, মাটন কষা, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে বলেছেন। তার উপর আবার মাটির চুলাতে রান্না করতে তো সময় লাগবেই। শুধু তাই নয়, মাটির চুলা কাঁচা থাকার জন্য রান্না করতে গিয়ে চুলাটাই ভেঙে গেল। বাবা,
নতুন বৌমার তো খুব ভালো মুখ আছে দেখছি, মুখ করতে একেবারে এক্সপার্ট। যাও, বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে এসো। নতুন চুলাতে রান্না বান্না করবে। বড় বৌমা, তুমি ছোট বৌমাকে চুলা বানানো শিখিয়ে দাও। শাশুড়ি মা এই কথা বললে দুই বৌমার কিছু করার থাকে না, তারা উঠানে গিয়ে আবার রান্নাবান্না করতে শুরু করে। বড় বৌমা এবার তাড়াতাড়ি করে কাঠ, পাতা এবং মাটি দিয়ে শক্ত করে নতুন চুলা তৈরি করে। কোনো মতে দীপিকা সেখানেই বাদবাকি 7 রকমের রান্নাবান্নাগুলো সম্পন্ন করে। এভাবে রান্নাবান্না হয়ে যাওয়ার পর একে একে প্রতিবেশীরা সবাই সাবিত্রী দেবীর বাড়িতে নতুন বৌমার হাতের রান্না খেতে চলে আসে। পরের দিন সকালবেলা সুমনা এবং দীপিকা কিছুতেই রান্নাবান্না করতে চায় না। কি ব্যাপার ছোট বৌদি, তোমার এখনো ঘুম ভাঙলো না? আমি আর মা উঠানে গিয়ে দেখি এখনো চুলা তৈরি করা হয়নি। তোমরা কি রান্নাবান্না করবে না বলে ঠিক করেছো? হ্যাঁ, একদম তাই ঠিক করেছি। আমরা দুজনই আজকে আর রান্নাবান্না করব না, কারণ আজকে আমরা ঠিক করেছি আমি আর দিদি দুজনই বাইরের রেস্টুরেন্টে খেতে যাব। তোমরা তোমাদের রান্নাবান্নার ব্যবস্থা করে নাও। বাড়িতে শুধুমাত্র আমরা দুজন মহিলা সদস্য নাকি? তোমরাও তো মহিলা, তাই আজকে তোমরা মাটির উনুন গড়বে, ভাঙবে আর তাতে রান্না করবে। তোমার খুব বড় বড় কথা হয়েছে দেখছি। আমার বড় বৌমা কখনো আমাকে এরকম কথা বলেনি। এই বলে সাবিত্রী দেবী এবং তার মেয়ে যখন সুমনার ঘরে যায়, তখন সুমনাও রান্নাবান্না করতে চায় না। ও, তোমার গায়েও তাহলে ছোট বৌমার হাওয়া লেগে গেছে। ঠিক আছে, তাহলে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে দেখছি। হ্যাঁ মা, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে খুব ভালো হয়, কারণ সেখানে অন্তত আপনাদের বাড়ির মতো আমাকে মাটির উনুনে রান্না করতে হবে না। আপনারা মাটির সাথে স্পর্শ রেখে খাবার খেতে চান, কিন্তু আমার বাপের বাড়িতে গ্যাস ওভেনের ব্যবস্থা আছে, তাই আমি ওখানে আশা করি খুব ভালো থাকবো। এত বড় বড় কথা বলার কোনো মানে হয় না বৌদি। আজকে দুই দাদা আসুক, তারপর তোমাদের দুই বউকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা দেখে নেব। সুমনা এবং দীপিকা কিছুতেই শাশুড়ি মা কিংবা ননদের কথাই পাত্তা দেয় না। তারা ফ্রেশ হয়ে স্নান করে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তাই সেই দিন আর বাড়ির বাইরে উঠানে রান্নাবান্না করার জন্য চুলা তৈরি করা হয় না। মা, তুমি চাপ নিও না, আমি আর তুমি অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব, কারণ এখন বাইরে গিয়ে কাঠপাতা মাটি জোগাড় করে সেটাকে লেপে উনুন বানাতে অনেক কষ্ট হবে। আমি ভালো করেই জানি তুমি তোমার দুই বৌমাকে শাস্তি দেওয়ার জন্যই রান্নাঘরের ব্যবস্থা করছো না। সুতরাং ওরা যখন আজকে রেস্টুরেন্টে খেতে গেছে, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিই, তাহলে আর আমাদের কষ্ট করে রান্না করতে হবে না। এই বলে তারা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয়। দুই বৌমা যখন ঘুরে ফিরে বাইরে থেকে খেয়ে দিয়ে শপিং করে বাড়িতে ফিরে আসে, তখন তারা দেখে যে উঠান একেবারে পরিষ্কার ফাঁকা অবস্থায় পড়ে আছে। দেখেছো, আমি তোমাকে বলছিলাম না, বারবার উনুন তৈরি করে ভেঙে গড়ে রান্না করতে বলে শাশুড়ি মা আমাদেরকে শাস্তি দেয়। আজকে যেহেতু আমরা বাড়িতে নেই, তাই ওরা মনে হয় আর মাটির চুলাতে রান্না বান্না করেনি, তাই উঠান একদম পরিষ্কার অবস্থায় পড়ে আছে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাবিত্রী দেবী আবার বিভিন্ন রকম রান্নাবান্নার লিস্ট নিয়ে দুই বৌমার কাছে হাজির হয়। তোমরা লুচি, পরোটা, পনিরের তরকারি, পালং শাকের চচ্চড়ি, মটন কষা, পোলাও, চিকেন কষা, ডিমের কালিয়া, কাতলা মাছের কালিয়া, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি রান্না করবে। আর হ্যাঁ, এক উনুনে রান্না করবে না কিন্তু, নিরামিষ রান্না একটা উনুনে করবে, আর মাছ, মাংস, ডিম আলাদা আলাদা মাটির চুলাতে করবে, কারণ যেই চুলাতে মাছ রান্না করা হবে সেই চুলাতে ডিম মাংস রান্না করলে মাছের গন্ধ থেকে যায়। তাছাড়া উঠানের উপর খুব চাপ পড়ে। আজকে যদি তোমরা রান্না না করে রেস্টুরেন্টে খেতে বেরিয়ে যাও, তাহলে কিন্তু দুই ছেলে আজকে বাড়িতে অশান্তি সৃষ্টি করবে বলে দিলাম। শাশুড়ি মায়ের এরকম যুক্তিহীন ভিত্তিহীন কথা শুনি দুই বৌমা মনে মনে খুবই রেগে যায়, কিন্তু তাদের কিছু করার থাকে না। তারা চুপচাপ উঠানে রান্নাবান্না করতে চলে যায়। কিন্তু দীপিকার কিছুতেই রান্না করতে ইচ্ছা করে না। এমন সময় হঠাৎই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। সে চারপাশ থেকে মাটি, ইট এবং শক্তপোক্ত জিনিস জোগাড় করে বড় বড় পাশাপাশি 9টা চুলার ব্যবস্থা করে। সেই চুলা এতই শক্তভাবে তৈরি করা হয়
যে তাতে জল পড়লেও কিছুতেই সেই চুলা ভেঙে যায় না। দীপিকা এবার তার বড় জাকে নিয়ে সেই সুন্দর 9টা বড় বড় চুলাতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে ফেলে। তাদের প্রায় আধ ঘন্টার মধ্যেই সব রান্নাবান্না হয়ে যায়। কিন্তু তাদের এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে দেখে তাদের শাশুড়িমা এবং ননদ একেবারে আকাশ থেকে পড়ে। বাবা, আজকে তোমাদের এত তাড়াতাড়ি এত রান্নাবান্না হয়ে গেল কি করে? আপনারা যেহেতু আজকে বিভিন্ন রকম চুলায় রান্না করা বিভিন্ন রকম রান্নাবান্না খাবেন, সেই কারণে আমি 9 রকম চুলা তৈরি করে নিয়েছি। দীপিকার কথা শুনে তার শাশুড়িমা এবং ননদ একেবারে অবাক হয়ে যায়। তারা জানালা দিয়ে উঁকি মেরে দেখে যে বাইরে একেবারে 9 রকম চুলার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সাবিত্রী দেবী এবং তার মেয়ে যেহেতু হিংসায় জ্বলে মরে, তাই তারা সেদিনই রাত্রিবেলা বাড়ির বাইরে বেরিয়ে সেই 9 রকম চুলা ভেঙে দেয়। আমার বাড়িতে এরকম 9 রকম চুলাতে রান্নাবান্না করা বার করে দেব? আমার বাড়িতে কিছুতেই এরকম 9 রকম উনুন জ্বালিয়ে আমি সব আগুনে পুড়িয়ে ছারখার করতে দেব না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুই বৌমা একেবারে অবাক হয়ে যায়। ভালোই হয়েছে, রাত্রিবেলা দুষ্কৃতীরা এসে এরকম 9 রকম চুলা ভেঙে দিয়ে চলে গেছে, কারণ আমার মা এমনিতেও বাসি চুলাতে রান্নাবান্না করা পছন্দ করে না। ছোট বৌদি, তোমার মাথায় তো ভালোই বুদ্ধি আছে, তুমি এবার নতুন চুলা বানিয়ে নাও। চন্দ্রানীর এরকম কথা শুনে দীপিকা খুব রেগে যায়। তাই দীপিকা তখনই সেই উনানের ছাই হাতে মেখে তার ননদের গালে একটা সপাটি থাপ্পড় মারে। বাড়ির সবার সামনে থাপ্পড় খেয়ে রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। অন্যদিকে সাবিত্রী দেবীও ভয়ে চুপ করে থাকে, যা দেখে বাড়ির ছেলেরাও বুঝতে পারে যে বৌমাদের উপর অত্যাচার করার জন্য এরকম উনান ভেঙে দেওয়া হয়েছে। তাই তারা আর কোনো রকম কোনো কথা বাড়াতে চায় না। কিছুদিনের মধ্যেই দুই বৌমার জন্য সুন্দর রান্নাঘরের ব্যবস্থা করা হয়, তাই তাদের আর এরকম উঠানে বসে কষ্ট করে মাটির চুলায় রান্না করতে হয় না। মধুমিতা দেবী তার স্বামী কমলকান্ত বাবু এবং দুই ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। দুই ছেলের মধ্যে বড় ছেলে বিপ্লব একটা প্রাইভেট সেক্টরে জব করত, তাই সে মাসে মাসে ভালো টাকাই ইনকাম করত। অপরদিকে ছোট ছেলে সৌরভ একটা ওষুধ তৈরির কারখানায় কাজ করত। সৌরভের মাসিক বেতন বিপ্লবের থেকে কম ছিল, তাই দুই ছেলে সংসারে সমপরিমাণ টাকা দিতে পারত না। তাদের বাড়িতে একটাই রান্নাঘর ছিল। একটা রান্নাঘর নিয়ে দুই বৌমার মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। দিদি, আমি দেখলাম যে তুমি চিকেন রান্না করছিলে, আর এখানে তো শুধু ডাল ভাত আর ঢেঁড়স চচ্চড়ি আছে, চিকেন কোথায়? বাবা, তোর তো দেখছি চিকেন খাওয়ার ভালোই লোভ। তোর চিকেন খাওয়ার যখন এতই ইচ্ছা, তখন তোর বরকে চিকেন আনতে বলতে পারিস না? চিকেন আমার বর নিজের টাকা দিয়ে কিনে এনেছিল, শুধুমাত্র আমার জন্য। তাই আমি ওটা কাউকেই দেব না, আমি একা একা খাবো। এ কি বড় বৌমা, একই সংসারে থেকে তুমি হিংসা করছো কেন? তোমার বর মাংস কিনে এনেছে বলে তুমি সেই মাংস আমাদের দেবে না? এটা কি ধরনের আচরণ? কিছু করার নেই মা, আমার বর সংসারে সবসময় বেশি বেশি টাকা দেয়। আপনার ছোট ছেলের হাত থেকে তো টাকাই বেরোয় না, তার উপর আপনার ছোট বৌমা যা কুড়ে, রান্নাঘরে যেতেই চায় না। এর বর কম টাকা দেবে আর কাজও করবে না, শুধু কি বসে বসে খাবে নাকি? আমি কাজ করি না, তুমি এটা বলতে পারলে? তুমি যখন রান্না করো, বাকি ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা সব তো আমি একাই করি। এগুলো কি কোনো কাজ নয়? আর আমার বরের ইনকাম কম, সেই জন্যই তো আমার বর যতটা পারে ততটাই দেয়। দুই বৌমা এভাবেই সবসময় রান্না খাওয়া নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। একদিন মধুমিতা দেবী খুবই রেগে যায় এবং সে তার দুই বৌমাকে বলে, তোমাদের দুজনের মধ্যে আমি কোনো রকমের মিল দেখতে পারছি না। তোমরা দুজনে এক সংসারে থেকে রান্না খাওয়া করার মতো মেয়ে নও, তাই আজ থেকে আমি তোমাদের সংসার আলাদা করে দিলাম। তোমরা নিজেদের মতো রান্না করবে আর নিজেদের মতো আলাদা আলাদা খাবে। কি তাই? যাক, এবার থেকে সংসার খরচ কমবে আর আমি মাসে মাসে টাকা জমাতে পারবো। কিন্তু মা, আমাদের রান্নাঘর তো একটাই, রান্নাঘরটা আপনি কাকে দেবেন? আর সবচেয়ে বড় কথা, আপনার আর বাবার কি হবে? আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, আমি বুড়ি হয়ে যাইনি এখনো। আমি দুজনের রান্না নিজেই করব। আর রান্নাঘর তোমরা কেউ পাবে না। আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তোমরা দুজনে আলাদা হওয়ার জন্য অনেক চেষ্টা করছিলে, তাই আমি তোমাদের আলাদা করে দিলাম। তোমরা নিজের নিজের ঘরে রান্না করবে। রান্নাঘর আমার ছিল, আমারই থাকবে।
মধুমিতার কথা দুই বৌমা মেনে নেয়। দেবস্মিতা নিজের জন্য আলাদা করে বাসনপত্র এবং গ্যাস সিলিন্ডার ও ওভেন কিনে নিয়ে আসে, কিন্তু শিউলির বরের ইনকাম বেশি না হওয়ায় সে আলাদা সংসারের জন্য সেরকম ভাবে কিছু কিনতে পারে না। রান্না করার জন্য সে একটা স্টোভ কিনেছিল। দেবস্মিতা গ্যাস ওভেনে রান্না করত, আর অন্যদিকে শিউলি স্টোভে রান্না করত। মধুমিতা দেবী তার এবং কমলকান্ত বাবুর জন্য রান্না করে নিত। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন শিউলি যখন রান্না করছিল, এ বাবা, স্টোভটা জ্বলছে না কেন? কেরোসিন শেষ হয়ে গেল নাকি? এ বাবা, তাই তো, কিছুক্ষণ পরেই যে সৌরভ খেতে আসবে, আমি এবার কি করি? শিউলি তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা দেখুন না, আমি রান্না করছিলাম আর কেরোসিন শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার ছেলে খেতে আসবে, রান্না না করলে কি খাবে বলুন তো? আমি আপনার গ্যাস ওভেনটা একটু ব্যবহার করব। কেরোসিন শেষ হয়ে গেছে সেটা আগে থেকে লক্ষ্য রাখোনি কেন? ঠিক আছে, যাও রান্না করে নাও। শিউলি তার শাশুড়ি মায়ের রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। এই দেখে দেবস্মিতার খুবই রাগ হয়। কিছুক্ষণের মধ্যে সেও হাঁড়ি কড়াই নিয়ে রান্নাঘরে চলে আসে। এই, তোর রান্না হয়েছে? তাড়াতাড়ি কর, আমিও রান্না করব। তুমি রান্না করবে মানে? তুমি কেন রান্না করবে? আমার কেরোসিন শেষ হয়ে গিয়েছিল বলে আমি শাশুড়ি মায়ের গ্যাসে রান্না করছি। তুমি কোন দুঃখে এখানে এলে? কেরোসিন শেষ হয়ে গেছে নাকি বরের টাকা বাঁচানোর চেষ্টা করছিস? তুই কি মনে করেছিস আমি বুঝি না কিছু? গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। তুই কেরোসিন বাঁচাতে পারিস আর আমি গ্যাস বাঁচাতে পারি না, তাই তো? তুই শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্না করলে আমি কেন ছাড়বো? আমিও রান্না করব। তোমার মনে এত হিংসা কেন বলো তো? সব তো ভালোই ছিল, তোমার জন্য এই সংসারটা আলাদা হয়ে গেল। এখন তাতেও তোমার সুখ হচ্ছে না। আমি শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্না করছি, শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। তুমি জিজ্ঞাসা করেছো শাশুড়ি মাকে? জিজ্ঞাসা করার কি আছে? তুই যেমন এই বাড়ির বৌমা, আমিও এই বাড়ির বৌমা। শাশুড়ি মায়ের রান্নাঘরে দুজনেরই সমান অধিকার আছে, তাই আমিও রান্না করব। এই নিয়ে দুই বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। তখন সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে। আরে আরে, কি হচ্ছেটা কি? তোমরা কি ভেবেছো আলাদা সংসার হয়ে যাওয়ার পরেও আবার তোমরা রান্নাঘরে এসে ঝগড়া করবে? এটা কোনো সরকারি রান্নাঘর নয় যে তোমরা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। যাও এখান থেকে, আমি তোমাদের কাউকে রান্নাঘর ব্যবহার করতে দেব না। যাও যাও, আমার রান্না করার সময় হয়ে গেছে। এই বলে মধুমিতা দেবী তার দুই বৌমাকে রান্নাঘর থেকে বের করে দেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন চাল ডাল তেল কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। এবার আমি কি করি? সৌরভ তো বেতনও পাচ্ছে না, এরকম ভাবে কিভাবে চলবে? এক কাজ করি, শাশুড়ি মায়ের রান্নাঘর থেকে চাল ডাল তেল নিয়ে আসি। এই বলে শিউলি লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মায়ের রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো নিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে দেবস্মিতা চলে আসে। বাবা, তুই শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের রান্নাঘরে চুরি করতে এলি? তোর বরের কি ইনকাম করার ক্ষমতা নেই যে তুই চুরি করছিস? দাঁড়া, আমি শাশুড়ি মাকে বলছি। মা, এদিকে এসে দেখুন, আপনার রান্নাঘরে সব জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। কি হচ্ছেটা কি? আমাকে না বলে তোমরা আবার রান্নাঘরে ঢুকেছো? বুঝলাম, এই কারণে কয়েকদিন পর পর রান্নাঘরে সব আনাজ শেষ হয়ে যায়। বাবা মাকে 1 টাকা দেওয়ার মতো মুরদ নেই, আর তাদের কাছ থেকে কিভাবে মেরে কেটে নিতে হয় সেটা দেখছি তোমরা ভালো করেই জানো। আমি কিচ্ছু করিনি, দেখুন প্রমাণ আপনার চোখের সামনে। লুকিয়ে লুকিয়ে চাল ডাল তেল আরো কি কি সব চুরি করছিল। আমি মোটেই চুরি করছিলাম না, এটা আমার শাশুড়ি মায়ের রান্নাঘর। এটা কি বাইরের কোনো রান্নাঘর নাকি? শাশুড়ি মায়ের রান্নাঘর মানে তো আমারই। আর আমি চাল ডাল নিচ্ছিলাম ঠিকই, কিন্তু পরে তো এনে দিতাম। আর তুমি যে এত ফটর ফটর করছো, কদিন আগে তুমিও তো রান্নাঘর থেকে চিনি আর চা পাতা নিয়েছিলে, আমি দেখিনি মনে করছো? আমি তো অল্প একটু চিনি আর চা পাতা নিয়েছিলাম, তোর মতো কি কেজি কেজি জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছি? আর তুই কি বললি শাশুড়ি মায়ের রান্নাঘর মানে তোর রান্নাঘর? এটা কি ধরনের লজিক? আমি এই বাড়ির বড় বৌমা, তাই এই রান্নাঘর শাশুড়ি মা আমাকে দেবে। আরে আরে থামো, আমি রান্নাঘর কাউকেই দেব না। আমি বেঁচে থাকতে অন্তত রান্নাঘর তোমরা কেউ পাবে না। বাবা মাকে একবেলা খেতে দেওয়ার ক্ষমতা নেই আর রান্নাঘরের পেছনে পড়ে আছো? যাও এখান থেকে, আমি আজ থেকে রান্নাঘরে তালা মেরে রাখবো। তারপর দেখি তোমরা কি করে আমার রান্নাঘরে ঢুকতে পারো। মধুমিতা দেবীর কথা শুনে তার দুই বৌমা সেখান থেকে চলে যায়। তারা দুজনেই নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এই ছোট, শুনেছিস শাশুড়ি মা কি বললো? শাশুড়ি মা মারা গেলে ওই রান্নাঘরটা আমাদের হবে। তুই ভাবলি কিছু এটা নিয়ে?
মানে আমি কিছু বুঝলাম না। আরে বুদ্ধু, দেখ আমাদের বরের অত ইনকাম নেই যে আমরা ভবিষ্যতে আমাদের আলাদা আলাদা করে রান্নাঘর তৈরি করতে পারবো। আর শাশুড়ি মায়ের রান্নাঘরটা তো খুবই সুন্দর মডিউলার কিচেন। এরকম কিচেন বানানোর ক্ষমতা কি আমাদের আছে? শাশুড়ি মাকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো এই রান্নাঘরটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। একই ঘরে থাকা, একই ঘরে রান্না খাওয়া করতে খুব অসুবিধা হয়। একটা আলাদা রান্নাঘর না হলে হয় বলো তো? শোন, আমাদের একটা প্ল্যান করতে হবে। আমরা দুজনে শাশুড়ি মায়ের জন্য ভালো ভালো খাবার রান্না করব আর সেই খাবারে বিষ মিশিয়ে দেব। শাশুড়ি মা খাবারগুলো খেয়ে সোজা উপরে চলে যাবে আর রান্নাঘরটা আমরা পাবো। কি কেমন লাগলো আমার আইডিয়া? হ্যাঁ, ভালোই লাগলো। সত্যি দিদি, তুমি সাংঘাতিক মহিলা। মানে তোমার মাথায় অনেক ভালো বুদ্ধি আছে। দুই বৌমার কথা তাদের শ্বশুরমশাই কমলকান্ত বাবু শুনে ফেলে, কিন্তু সে তার বৌমাদের কিছুই বলে না। সে সেখান থেকে সোজা মধুমিতার কাছে যায়। মধুমিতা, আমরা এখানে থাকবো না, চলো আমি আর তুমি গ্রামের বাড়িতে চলে যাই। এখানে থাকার আর আমার এক মুহূর্ত ইচ্ছা করে না। সে কি, গ্রামে যাবে কেন? কি হলো হঠাৎ করে তোমার? আমরা গ্রামে চলে গেলে আমাদের ছেলে বৌমা একা একা কিভাবে থাকবে? আমরা ওদের ছেড়ে চলে গেলে ওরা বরং খুবই ভালো থাকবে। আমরা একদিন দুদিনের জন্য না, আমরা সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব। যে কদিন বাঁচবে বার গ্রামেই থাকবো। চলো তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। এভাবেই তারা দুজনেই কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে যায়। তাদের ছেলে বৌমারা সবাই খুব খুশি হয়। তারা একবারের জন্য তাদের বাবা মাকে খোঁজার চেষ্টা করেনি। দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের রান্নাঘর পেয়ে খুবই খুশি হয়। তারা দুজনে খুশি মনে সেখানে রান্না করতে থাকে। কিন্তু দুই বৌমা একই রান্নাঘরে রান্না করার ফলে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়। প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করত। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন সকালবেলা শিউলি রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরের মাঝখান থেকে পাঁচিল দিয়ে রান্নাঘরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই দেখে শিউলি অবাক হয়ে যায়। এটা কি হলো? তুমি আমাকে কিছু না জানিয়ে রান্নাঘরের মাঝখানে পাঁচিল তুলে দিলে কেন? কি করব, রান্না করা নিয়ে দুজনের মধ্যে রোজ রোজ ঝগড়া আর ভালো লাগছে না। আমি একটা জিনিস বুঝলাম, আর যাই হোক একই রান্নাঘর দুই বৌমার হতে পারে না। তাই জন্য আমি রান্নাঘরটা ভাগাভাগি করে দিলাম। এই যে এই পাশের অংশটা আমার আর ওই পাশের অংশটা তোর। তুমি তো দেখছি খুবই সাংঘাতিক। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তুমি রান্নাঘরের ওই অংশটা নিলে কেন? চিমনি গ্যাস, ফ্রিজ, তারপর জলের বেসিন, ওয়ার্ড্রপ গুলো তো সব তোমার দিকেই চলে গেল। আমার দিকে কি আছে? আমি কি কিছুই পাবো না? তুমি সব একাই পাবে। হ্যাঁ, কারণ তোর তো স্টোভে রান্না করার অভ্যাস আছে, আমার তো নেই। আর এমনিও যেহেতু আমি আগে বলেছি আমি এই দিকটা নেব, তাই আমিই নেব। কিছু করার নেই, তুই আগে বললে তুই এই দিকটা পেয়ে যেতিস। না, এটা আমি হতে দেব না। এই রান্নাঘরটা যখন আমি পাবো না, তখন আমি এই রান্নাঘরে তোমাকেও রান্না করতে দেব না। আমি রান্নাঘরে আগুন ধরিয়ে দেব। আচ্ছা তাই? তুই আগুন ধরাবি কেন? দাঁড়া, আমি নিজেই আগুন ধরিয়ে দিচ্ছি। আগুন ধরানোর পর আমি এই জায়গায় আবার নতুন রান্নাঘর তৈরি করব। তখন তুই রান্নাঘরে অধিকার দেখাতে পারবি না, আর তোর বরের ক্ষমতা নেই সেটা আমি ভালো করে জানি। এভাবেই দুই বৌমা নিজেদের মধ্যে খুবই ঝগড়া করতে থাকে। তারা ঝগড়া করতে করতে একে অপরের উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং তারা সত্যি সত্যি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। রান্নাঘরে আগুন ধরাতে গিয়ে তাদের দুজনের গায়ে আগুন লেগে যায়। তারা ভয়ে চিৎকার করতে থাকে। দুই ছেলে তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে দুজনকে হসপিটালে ভর্তি করে। খবর পেয়ে সেখানে মধুমিতা দেবী এবং কমলকান্ত বাবু চলে আসে। তোমাদের সঙ্গে ঠিক এটাই হওয়া উচিত ছিল। আমি জানতাম একদিন এরকমই বড় সড়ো কিছু একটা হবে। তোমরা শুধুমাত্র রান্নাঘরের জন্য তোমাদের শাশুড়ি মাকে হত্যা করার চেষ্টা করেছিলে, আর আমি সেই কারণেই মধুমিতাকে নিয়ে গ্রামে চলে গিয়েছিলাম। আর আজকে রান্নাঘর নিয়েই তোমরা নিজেদের এত বড় ক্ষতি করে ফেললে। কি বলছো কি বাবা? ছি, তোমরা কি মানুষ? রান্নাঘরে রান্না করার জন্য তোমরা এতটা নিচে কিভাবে নেমে যেতে পারলে? তোমাদের কোনো ট্রিটমেন্ট হবে না, তোমরা এখানে এভাবেই পড়ে থাকবে। চলো বাবা, মা তুমিও চলো, এরা এখানেই পড়ে থাক। না বাবা, আমরা এদেরকে ছেড়ে চলে গেলে এরা মারা যাবে। এদের ক্ষমা করে দে, এরা ভুল করে ফেলেছে। এখন এদের চিকিৎসার দরকার। মধুমিতা দেবীর কথা শুনে দুই বৌমা তাদের ভুল বুঝতে পারে এবং তারা হাত জোড় করে সকলের সামনে তাদের ভুল স্বীকার করে। সবাই তাদের ক্ষমা করে দেয়। বেশ কিছুদিনের মধ্যেই দুই বৌমা অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।